সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা। এদিকে এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? অপরদিকে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা ভারতের আবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ। এবং সবশেষে থাকছে ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিসিয়াল ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা। ইনক্লাব মঞ্চের মুখপত্র ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনক্লাব মঞ্চের অন্যতম সংগঠক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেছেন, আমাদের এই অবস্থান এবং আন্দোলন কোনো অর্থ বা সুযোগ সুবিধার জন্য নয়, বরং এটি শহীদের রক্তের ইনসাফ কায়েমের লড়াই। শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। শুক্রবার ২৬শে ডিসেম্বর জুমার নামাজের পর ইনক্লাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেয়। আসাদুজ্জামান আসাদ জানান, অসংখ্য মানুষ আমাদের হাতে অর্থ দিয়ে আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন, তবে আমাদের অর্থের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এখানে স্পষ্ট লেখা আছে, জান দেব, জুলাই দেব না। শহীদ ওসমান হাদি নিজের জীবন দিয়ে এই আদর্শ প্রমাণ করেছেন। এখন সাধারণ মানুষের পালা এই দেশে ন্যায় বিচার নিশ্চিত করার। তিনি ঘোষণা করেন, ওসমানের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের খাওয়া দাওয়া বন্ধ রাখবেন। উপস্থিত জনতাকে শপথ করিয়ে বলেন, আজ সবাই প্রতিজ্ঞা করেন, যতক্ষণ আমাদের শরীফ ওসমান হাদির বিচার হবে না, আমরা কেউ ঘরে ফিরে যাব না, এক ফোঁটা পানিও পান করব না। হাদির স্মৃতিকে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তুলনা করে আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ নয় আমার হাদি ভাই, আপনারাই বলবেন আমার বাংলাদেশ থাকবে, আমার হাদি ভাই থাকবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথ না ছাড়ার আহ্বান জানান। এর আগে বক্তব্যে এনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, শাহবাগ অবরোধ থাকবে, প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রি যাপনের কথাও জানিয়েছেন তিনি। এদিকে এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? আসন্ন ত্রয়োদশ নির্বাচনেরকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সাথে আসন সমঝোতার আলোচনা করছে এনসিপি। এরই মধ্যে দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ের আরও কেউ কেউ পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ফলে প্রশ্ন উঠছে, সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐক্যমত্য না থাকলেও এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনার প্রতিশ্রুতি, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস দেখানোর পরও শেষ পর্যন্ত কয়েকটি আসনের জন্য পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গেই জোট বাঁধার আলোচনা এনসিপিকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে। যদিও এনসিপি নেতারা বলছেন, সমঝোতার বিষয়ে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি, তারা কয়েকটি দলের সাথেই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সংস্কার প্রশ্নে জামায়াতের সাথে তাদের অবস্থানগত সামঞ্জস্য থাকার কারণে দলটির সাথে আসন সমঝোতার দিকে ঝুঁকছে এনসিপি। তবে বিএনপির সঙ্গে আলোচনায় আসন সমঝোতা না হওয়াও দলটির জামায়াতের কাছে ঘেঁষার একটা কারণ বলে মনে করছেন অনেকে। এদিকে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের প্রতিশ্রুতি যা এনসিপি দিয়েছিল, তার সঙ্গে দলটির কর্মকাণ্ডের কোনো মিল পাওয়া যাচ্ছে না বলেও মনে করছেন বিশ্লেষকেরা। ফলে গতানুগতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও সমালোচনার মুখে পড়ছে দলটি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী সমীকরণ থেকে ক্ষমতার রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতেই এনসিপি জামায়াতের দিকে ঝুঁকছে। তবে এই সিদ্ধান্ত দলটির জন্য কতটা হিতকর হবে সেই সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। জামায়াতের সাথে সমঝোতার প্রশ্নে যা বলছে এনসিপি, গণ অভ্যুত্থানের মধ্যে গত বছর সরকার পতনের পর মাঠে সচার থাকে জুলাই আন্দোলনের পরিচিত মুখদের নিয়ে গঠন হয় নতুন রাজনৈতিক দল এনসিপি, যেখানে যোগ দিতে উপদেষ্টা পর্ষদ থেকেও পদত্যাগ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন ও পরিচালনা হচ্ছে প্রথম থেকেই এমন অভিযোগের মুখে পড়েছে এনসিপি। একই সাথে দলের কেন্দ্রীয় নেতাদের নানা কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় একে জামায়াতের বি টিমও বলা হয়েছে।
হয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ সংস্কার পদ্ধতি নিয়ে জামায়াতের কিছু দাবির সাথে মতপার্থক্য থাকায় দলটির নেতৃত্ব ইসলামপন্থী ৮ দলের যুগপৎ আন্দোলনে যায়নি এনসিপি। তবে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোটেরও ঘোষণা আসে। এর ২ সপ্তাহ পরই জামায়াতের সাথে নির্বাচনী আসন সমঝোতার আলোচনা সামনে এলো। এ নিয়ে প্রশ্ন করলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা প্রথম থেকেই একক, যৌথ বা আসন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে ওপেন ছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত এবং অন্য রাজনৈতিক দলের সাথে আমাদের জোট গঠন বা আসন সমঝোতার বিষয়ে এবং রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রশ্নে কারা বেশি আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ সেই বিষয়টিকেই এনসিপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সাথেই অন্য দলগুলোর মতপ্রভেদ পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি অর্থাৎ স্বাভাবিকভাবেই এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। সেক্ষেত্রে সংস্কারের বিষয়ে দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি যে কমিটমেন্ট, সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি। খবরে এসেছে, এর আগে বিএনপির সাথেও এনসিপি আসন সমঝোতার বিষয়ে আলোচনায় বসেছিল। তবে সেখানে কোনো সুরাহা না হওয়ায় জামায়াতের দিকে দলটি ঝুঁকছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। বিভিন্ন জায়গা থেকে শুনে যেটা বোঝা যাচ্ছে, তারা ভোটের হিসেব করছেন। আসন বেশি পাওয়া যাবে জামায়াতের কাছ থেকে, সেই হিসেবটা করছেন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ সাহান। তার মতে, অন্য দলগুলোর সাথে আলাপ করে বেশি আসনের প্রতিশ্রুতি না পাওয়া এবং জামায়াতের সাথে গেলে সেই সংখ্যা বেশি হওয়ার কারণে তারা মনে করছেন এর মাধ্যমে তারা পার্লামেন্টে যেতে পারবেন এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন। যদিও গত 10ই ডিসেম্বর 125টি আসনে নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না। সিট কয়টা পাবো কি পাবো না সেটা বিবেচনায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সাথে চলে যেতাম। সমাজ বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের মধ্যে থেকে গড়ে ওঠা দল এনসিপি, যাকে বলা হয় মুভমেন্ট পার্টি, ফলে শুরু থেকেই দলটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ান উৎপাদন করেছে তার সাথে দলটির বর্তমান অবস্থানের কোনো মিল পাওয়া যাচ্ছে না। বরং দলটির বিরুদ্ধে জামায়াতের বি টিমের যে অভিযোগ হয়েছিল, দলটি যদি আসন সমঝোতায় যায় তাহলে সেই দাবিকেই সত্যি প্রমাণ করবে এবং একটি আলাদা স্বাতন্ত্র্য আইডেন্টি নিয়ে একটি মুভমেন্ট পার্টি হিসেবে এনসিপির বেড়ে ওঠার যে সম্ভাবনা ছিল সেটাকে তারা সম্পূর্ণরূপে ধ্বংস করবে বলে মনে করেন প্রফেসর সাহান। তবে বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। তার মতে, এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছে সেটা কখনো স্পষ্ট করতে পারেনি এবং দলটি ক্ষমতার রাজনীতিতে ঢুকে গেছে। পাওয়ার পলিটিক্সে সবই চলে, আর এনসিপি যেহেতু পাওয়ার পলিটিক্সের অংশ হয়ে গেছে, সো এখানে অন্যায় কিছু নাই। এনসিপি নেতারা দল ছাড়ছেন কেন? জামায়াতের সাথে আসন সমঝোতার বিষয়ে চলমান আলোচনার মধ্যেই দলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। এর আগে দলটির আরও ৩ জন কেন্দ্রীয় নেতা অনিক রায়, তুহিন খান এবং অলিক মৃদ দলটি থেকে পদত্যাগ করেছেন। জামায়াতের সাথে আলোচনা চূড়ান্ত হয়ে গেলেও এই সংখ্যা আরও বাড়তে পারে আভাস পাওয়া গেছে। বিশ্লেষকের কেউ কেউ বলছেন, নির্বাচনকে সামনে রেখে এনসিপির কাছে নিজেদের ভোট ব্যাংক তৈরির সুযোগ ছিল, কিন্তু সেই পথে না গিয়ে গতানুগতিক রাজনীতির দিকেই ঝুঁকেছে দলটি। তাদের মতে, বিভিন্ন জরিপে এনসিপির সমর্থকদের যে হার সামনে এসেছে, জামায়াতের সাথে জোটে গেলে সেই সংখ্যা আরও কমে আসতে পারে। সেক্ষেত্রে দলটি পুরোপুরি জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। আর এর সঙ্গে যে অংশটি একমত নন, তারাই পদত্যাগ করে তাদের অবস্থান স্পষ্ট করছেন বলে মনে করছেন অনেকে। প্রফেসর সাব্বির আহমেদের মতে, কিছু লোক নিজেদের স্বার্থ আদায়ের জন্য, নিজেদের আত্মপ্রতিষ্ঠার জন্য এনসিপির ফোরামটাকে ব্যবহার করছেন। বহু মত পথের মানুষ এখানে এসে এসে জড়ো হয়েছিল, এখন যাদের মত পথ মিলছে না তারা দল থেকে বেরিয়ে যাচ্ছেন বলে মনে করেন তিনি। অপরদিকে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা ভারতের আবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ দিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা দেওয়ার যে আবেদন নয়াদিল্লি করেছিল তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ। শুক্রবার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ট্রানজিট সুবিধা
আর দেওয়া হচ্ছে না। ব্যান্ডউইথ বলতে প্রতি সেকেন্ডে তথ্য আদান প্রদানের সক্ষমতাকে বোঝায়, যা ইন্টারনেট সংযোগের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের একটি সূত্রের খবর, এ ধরনের ট্রানজিট অনুমোদন দিলে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকেই প্রস্তাবটি নাকচ করা হয়েছে। এ বিষয়ে গত 1 ডিসেম্বর একটি নির্দেশনাও জারি করেছে বিটিআরসি। প্রস্তাব অনুযায়ী আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে স্থলভিত্তিক বা টেরেস্ট্রিয়াল কেবল সংযোগ চালু করার কথা ছিল। তবে বিটিআরসির একটি সূত্রের খবর, এ ধরনের সংযোগে বাংলাদেশের বাস্তবিক লাভ হতো খুবই সীমিত, বরং সুবিধাভোগী হতো ভারত। সূত্রের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট দুটি দেশীয় প্রতিষ্ঠান আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও প্রাক্তন সাংসদ ফারুক খানের ভাই এবং একই সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম ভারতের টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সাথে যৌথভাবে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ব্যান্ডউইথ ট্রানজিট সংযোগ স্থাপন। এবং সবশেষে থাকছে বসমান হাদিকে নিয়ে পোস্ট। অফিসিয়াল ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুল্লার অফিসিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় 30 লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয় বলে জানা গেছে। শুক্রবার 26 ডিসেম্বর আরেকটি ফেসবুক আইডিতে আসিফ মাহমুদ পোস্ট দিয়ে একথা জানান। আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিসিয়াল পেজটি 30 লক্ষাধিক ফলোয়ার রিমুভ করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া 3টি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।